আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২:৩০টার পর শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি পুলিশ। দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। মাতৃভাষার মর্যাদা বাড়াতে কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি। আওয়ামী লীগ সরকারের শুরু করা মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করে দিয়েছিল তারা, মন্তব্য প্রধানমন্ত্রীর। আদালতের সব রায় বাংলায় লেখার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন প্রধান বিচারপতি। এতদিন ধরে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ। এবং ভারতের মাটিতে বাংলাদেশি জঙ্গি বা সন্ত্রাসের অবস্থান টের পেলেই অভিযান চালাবে বিএসএফ। ঢাকায় শেষ হলো দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। স্মৃতির মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত পুরো জাতি। মুখে ২১-এর গান, হাতে ভালোবাসার ফুল, আর অন্তরে বাংলাকে ধরে রাখার প্রত্যয়। এ নিয়েই সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ স্মরণ করেছেন ভাষা শহীদদের। নতুন যুগে এসে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্ব সভায় উচ্চকিত হবে বাংলার জয়গান, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তাফসির বাবুর প্রতিবেদন। আগুনরাঙা শিমুল পলাশের ফাল্গুনে রাজপথ যে মাতৃভাষার দাবিতে রক্তরাঙা হয়ে উঠবে তা কে জানত। রক্তরাঙা সে পথ ধরেই পরে মূর্ত হয়ে উঠেছে বাংলার ইতিহাস। ৬৫ বছর পরও সেই ইতিহাসকে স্মরণ করতে রাজপথে নামে মানুষের ঢল। কৃতজ্ঞতায় স্মরণে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। রাজপথে খালি পায়ে বাঙালির প্রতিটি পদক্ষেপেই যেন লেখা হয় ভবিষ্যতের পথে চলা। শোক ছাপিয়ে তাই গর্ব আর ভালোবাসাই যেন মুখ্য হয়ে ওঠে ২১-এর উদযাপনে। আমরা শহীদদের প্রতি গর্ব, আমাদের অহংকার, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা। ৫২-র হাত ধরে কিন্তু ১৯৭১ এসেছে। তো ৫২ থেকে আন্দোলন থেকে আমরা শিখেছি কিভাবে একতাবদ্ধ হয়ে নিজের অধিকার আদায় করতে হয়। জাতীয় উত্তরণ, জাতিসত্তার উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ২১ এবং ২১-এর আত্মত্যাগ। এদিন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষই এসেছেন শহীদ মিনারে। মায়ের ভাষায় লিখতে, বলতে, ভাবতে পারার তৃপ্তি নিয়েই মুখোমুখি হয়েছেন আত্মত্যাগী সালাম, রফিক, বরকত, জব্বারদের। তারা ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা সেই ভাষায় কথা বলতেছি এবং সেই ভাষার পড়তে পারতেছি বা সেই ভাষা লিখতে পারতেছি, এটাও কিন্তু আমাদের একটা বড় অর্জন বলা যায়। তবে ৫২ থেকে এই যে বাঙালির স্বাধীনতা আর সংস্কৃতির ঘুরে দাঁড়ানো, তা এগুলো কতদূর সে নিয়েও আছে নাগরিক হিসেব নিকেশ। ইংরেজি আমাদের শত্রুর ভাষা নয়, কাজের ভাষা, কিন্তু প্রাণের ভাষা হিসেবে আমরা বাংলাটাকে আরো ব্যবহার করলে আমাদের খুব ভালো লাগবে এবং এই ভাষাটার আরো সম্মান হবে। শহীদ মিনারে রক্তের এই যে লাল রং, সেটি হয়তো ৫২তে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। তবে এটাও ঠিক যে এই রক্তস্নাত পথ ধরেই হাজার বছরের বাঙালির ইতিহাসে সবচেয়ে যে বড় সফলতা, একটি স্বাধীন জাতিরাষ্ট্রের অভ্যুদয় বাংলাদেশ, সেটি আমরা পেয়েছি। এখন এই স্বাধীন বাংলাদেশে ৫২ সেই দিনটিকে স্মরণ করার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা, বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দায়িত্বটাই আমাদেরও পালন করতে হবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা সমাজের বিভিন্ন স্তরের মানুষের। ভাষার জন্য জীবন বিলিয়ে দিয়ে যারা প্রতিষ্ঠা করেছিলেন মাতৃভাষার মর্যাদা, তাঁদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিস্তারিত দেবাশিস রায়ের প্রতিবেদনে। জাতির
জাতির যে বীর সন্তানদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা আর মায়ের ভাষা বাংলা, বীর সেই সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করল বাংলাদেশ। কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। আর তাই ২১-এর প্রথম প্রহরে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। পুরো জাতির পক্ষে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বেদিমূলে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাশে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ভাষার মর্যাদার প্রশ্নে আপোষহীন সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা ও বিদেশি কূটনীতিকরা। আরও শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফুলেল ভালোবাসা জানাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। বাহারি ফুল দিয়ে সাজানো পুষ্পার্ঘ্য অর্পণে বেদিমূলে ভিড় করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের কণ্ঠে ধ্বনিত হয় ২১ ডাক দিয়ে যায় মুক্তির, প্রেরণার। ২১ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শুভবোধের অঙ্গীকার। ২১ মানে আপন অধিকারের প্রশ্নে আপোষহীন থাকা। ২১-এর এই চির জাগরুক স্বপ্নে জাগরুক থাকবে বাংলা ভাষা, আর সাহস আর প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ১:৩০টার দিকে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর মঈন খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন। এর আগে রাত ১:২৫ নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পৌঁছান বেগম জিয়া। এদিকে মঙ্গলবার বেলা ২:৩০টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিতে পারেননি সাধারণ মানুষ। দায়িত্বরত পুলিশ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কারণে দুপুরের পর জনসাধারণকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি। যদিও ঢাবি প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় এই সিদ্ধান্ত। প্রশাসনের এমন সিদ্ধান্ত ২১-এর চেতনার পরিপন্থী উল্লেখ করে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন ফুল দিতে আসা সাধারণ মানুষ। আফজাল হোসেনের প্রতিবেদন। মায়ের ভাষার সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্মরণ করছে পুরো জাতি। তাই তো হাতে ফুল আর পরিবারের ছোট সদস্যদের নিয়ে শহীদ মিনারে ভিড় সাধারণ মানুষের। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বেলা ২:৩০টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে পারেননি সাধারণ মানুষ। পুলিশ ব্যারিকেড দিয়ে মূল বেদির আশেপাশে ঘেঁষতে দেয়নি কাউকে। এমনকি অনেক অনুনয় বিনয়ের পরেও পরিবারের অনেক ছোট সদস্যরাও ফুল দেওয়ার অনুমতি পায়নি। আমাদেরকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখা হচ্ছে কেন, আমি সেটা কোনো কারণ বুঝলাম না। ওনাদের কথা হচ্ছে ৩টা পর্যন্ত নাকি খোলা ছিল, এখন বন্ধ আছে। আমার তো মনে হয় সূর্য উদয় পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত এটা খোলা রাখা উচিত। এই সব জিনিস আমরা মানতে পারছি না। এই বাধাটা কি কারণে বুঝতে পারতেছি না। ধরো কি ২১-এর ফুল দেওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে? আমরা তো সারাদিন দিতে পারবো। কোনো কথা বলতেছে না, বলতেছে যে না, বড়দের ঢুকতে দেওয়া যাবে না। দুপুরের পর শহীদ বেদিতে ফুল না দিতে দেওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানালেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কথা। বিশ্ববিদ্যালয় ঘোষণা দিচ্ছে ২:৩০টার পর থেকে, কারণ ফুল দেয় তো প্রথম প্রহর বা ২১-এর ইয়েতে, দুপুরের পর তো আর থাকে না। এজন্য শহীদ মিনারের পবিত্রতা রক্ষার খোড়া অজুহাত দেখালেন ঢাবি প্রক্টর। আর ভাষা সৈনিকরা দেখছেন ২১-এর চেতনার পরিপন্থী হিসেবে। সর্বসাধারণকে যদি এখন ফুল দিতে দেওয়ার সুযোগটা দেওয়া হয়, তাহলে মানুষজনকে উপরে ঠেকানোটা খুব টাফ হয়ে যাবে।
আর পুলিশকে দিয়ে কিন্তু আমরা উপরে আবার ওই জুতা পরে ওখানে পাহারা দিতেও তো আমরা দিতে পারি না। এই সমস্যাগুলোর কারণেই তাৎক্ষণিকভাবে ওই সিদ্ধান্তটি পুলিশের সাথে মিলেই আমরা করেছি। যেখানে গিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করব, সেখানে এই আমাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের চেতনার পরিপন্থী কোনো কাজ করা সঠিক হবে না। এটা খুবই দুঃখজনক বিষয়। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না দিলেও শহীদ মিনার চত্বরের এক পাশেই জাঁকজমকভাবেই চলেছে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষার প্রতি টান নেই বলে বিএনপি জামায়াত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার বিকেলে মাতৃভাষা ইনস্টিটিউটে 5 দিন ব্যাপী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে ইংরেজি উচ্চারণে বাংলা বলার প্রবণতা ত্যাগ করারও আহ্বান জানান। 2010 সালে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউট, যেখানে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসেন দেশি বিদেশি অতিথিরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয় 5 দিনব্যাপী এই অনুষ্ঠান, যেখানে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে এ দিবস স্বীকৃতি পাওয়ার পরই এই ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2001 সালে জাতিসংঘে তখনকার সেক্রেটারি জেনারেল কফি আনান আমার আমন্ত্রণে বাংলাদেশে আসলে আমরা একসাথে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং এই ইনস্টিটিউট তৈরি কাজ শুরু করলাম। 2001-এর পর আমরা পরবর্তীতে সরকারে আসতে পারিনি। যথারীতি নিয়মে যারা ক্ষমতায় আসলো তারা এটার কাজ বন্ধ করে দিল, কারণ তাদের কাছে এই মাতৃভাষার খুব একটা গুরুত্ব যে আছে তা আমার কাছে মনে হলো না যে যারা ক্ষমতায় এসেছিল। আগামীতে এই ইনস্টিটিউট মাতৃভাষা সংরক্ষণের কেন্দ্রবিন্দুতে রূপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরো এই ভাষা শেখার সুযোগ করা, গবেষণার সুযোগ, ভাষার উৎস সম্পর্কে জানা, ভাষা সম্পর্কে মানুষ যেন আরো জ্ঞান লাভ করতে পারে, সেটাই আমরা করতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা আমরা গড়ে তুলেছি এবং আমরা আশা করি যে বিশ্বের বুকে একদিন এই ইনস্টিটিউট একটা আলাদা মর্যাদায় অধিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষায় গ্রহণ করা শিক্ষা হৃদয়ে প্রথিত হয়, তবে জ্ঞান অর্জনের জন্য বিদেশি ভাষাও শিখতে হবে। তরুণ প্রজন্মকে বাংলা ভাষা সংরক্ষণের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ইদানিং আমরা একটা দেখি যে যেমন ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলার বিচিত্র একটা শব্দ ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। এটা ঠিক জানি না এটা কেন ছেলেমেয়েদের মধ্যে এটা একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, যে ওইভাবে কথা না বললে যেন তাদের মর্যাদাই থাকে না, এরকম একটা ভাব। এই জায়গা থেকে আমাদের ছেলেমেয়েদেরকে সরিয়ে আনতে হবে। এ সময় সবাইকে ভাষা আন্দোলনের ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের ভাষা কথা বলার জন্য। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। 21শে চেতনা থেকে প্রেরণা নিয়ে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এই দিন গণতান্ত্রিক আন্দোলনের একটা বড় বিজয়ের দিন। আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার যে আন্দোলন, সেই সংগ্রামে বিজয়ের দিন। আমরা এই দিনে প্রতি বছর নতুন করে শপথ গ্রহণ করি আমাদের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এখন বর্তমান প্রেক্ষাপটে যেখানে মানুষের অধিকার হারিয়ে গেছে, গণতন্ত্র নিহত হয়েছে, আজকের এই দিনে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে সেই গণতন্ত্র যা হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব। বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে পাকিস্তান সেটাকে ইস্যু বানিয়ে বই লেখার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পাকিস্তানের সাথে তাল মিলিয়ে কথা বলার জন্য বিএনপির প্রতি ধিক্কার জানান তিনি। যেখানে বিশ্বের মানুষ জানে মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, সেখানে আমাদের দেশেরই যখন একজন নেত্রী তিনি যখন বলেন 30 লক্ষ শহীদ হয়েছে কিনা সন্দেহ আছে, এই কথাটাই আজকে পাকিস্তানিরা লুফে নিয়েছে। সেজন্য তারা একটি বই লিখেছে, ক্রিয়েশন অফ বাংলাদেশ অ্যান্ড মিথস অ্যান্ড এক্সপ্লোডেড, যারা আইএসআর মাধ্যমে
এই বই লিখিয়েছে তাদেরকে আমরা ধিক্কার দিচ্ছি। প্রবাসের সময়ে আরো থাকছে, গাইবান্ধায় লিটন হত্যা মামলায় সুন্দরগঞ্জে জাতীয় পার্টি দলীয় সাবেক এমপি কর্নেল আব্দুল কাদের বগুড়া থেকে আটক, 3 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সরকারি দফতরগুলোতে চালু হলেও আদালতের রায় লেখার ক্ষেত্রে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলায় রায় লেখা চালু করতে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় অন্য বিচারপতি সহ উচ্চ আদালতের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। ফুল দেওয়ার পর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারক বাংলায় সুন্দরভাবে রায় লেখায় সন্তোষ প্রকাশ করে এটি অনুসরণে অন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। খুবই দুঃখিত এবং আমি প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা আমি স্বীকার করি। বাংলা ভাষা এখন দেশের প্রত্যেকটা অফিসে চালু হয়েছে। আমাদের হাইকোর্ট বিভাগের বেশ কিছু বিচারক এত সুন্দর ভাষায় বাংলা লিখছে, এতে রায় লিখছেন, সেটা কল্পনা করা যায় না। আমরা আপিল বিভাগে আমরা চেষ্টা করছি, আশা করি আমরা একটা ডিভাইস যদি বাহির করতে পারি, আমরা বাংলাটা যাতে এই মুখে যা বললাম এটা সাথে সাথে যদি কম্পিউটারে প্রিন্ট হয়ে যায়, তাহলে আমরা বাংলায় রায় করতে পারব। আমি কোনোদিনই ব্যর্থ হইনি, এই জায়গায় ব্যর্থ হয়েছি এখন পর্যন্ত। আমি আশা রাখি আমি রিটায়ারমেন্টের আগে এটা করতে পারবো। 52 21শে ফেব্রুয়ারিতে বাঙালির নতুন করে আত্মজাগরণ ঘটে। প্রতিষ্ঠিত হয় মাতৃভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। এর মধ্য দিয়ে বাঙালি জাতি স্বদেশ ও স্বশাসনের অধিকার আদায়ের শপথ নেয়। ভাষাসৈনিকরা বলছেন 21শে জুগিয়েছিল আত্মবিশ্বাস। এর উপর ভর করেই স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। ভাষা আন্দোলনের 6 দশক পেরিয়েও আজও সকল শুভ প্রত্যয়ের অঙ্গীকার হতে পারে 21শের চেতনা। তরিকুল ইসলাম সৌরভের প্রতিবেদন। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের উদ্ভব। বহু জাতি নিয়ে গড়া পাকিস্তানের 54% মানুষের ভাষা ছিল বাংলা। তা সত্ত্বেও 6% উর্দুকে রাষ্ট্রভাষা করার পায়তারা করেছিল শাসকবর্গ। তবে তা মেনে না নিয়ে রাজপথ কম্পিত করে বাঙালি। পাকিস্তানিদের বুলেট গর্জে উঠল, রক্ত ঝরল। ভাষার দাবি প্রতিষ্ঠিত হলো, আর এর মধ্য দিয়ে বাঙালির নতুন করে আত্মজাগরণ ঘটল। নিজেদের সত্তা বিপুল গৌরবে ও মহিমায় ঘোষিত হলো। এদিন থেকেই বাঙালি আর পেছনে তাকায়নি, এগিয়ে গেছে অসংখ্য প্রতিরোধ ও প্রতিবাদের বজ্র ঘোষণা উচ্চকিত করে, লক্ষ প্রাণের আত্মহুতির অনল শিখা প্রজ্বলিত রেখে। এক অবিনাশী সূত্রে গাথা বাঙালির স্বাধিকার আন্দোলন। 50-এর দশকে ভাষার দাবিতে প্রতিবাদ মুখর, 60-এর দশকে পাকিস্তানি কাঠামোয় বাঙালির স্বাধিকারের প্রশ্ন, আর 70-এ জয়ের গৌরবে উচ্চকিত আশায়। এভাবেই জাতিরাষ্ট্রে পরিণত হলো বাংলা। এই উদ্বুদ্ধ হওয়ার মধ্য দিয়ে সে চিনতে পারে তাকে, ওইখানে প্রত্যাবর্তনের বিষয়, মানে আমি আমাকে চিনেছি। নিজেকে চেনা একটা বড় বিষয়। এই চেনাটা 52 আমাকে দিয়েছে, শক্তিটা আমাকে দিয়েছে। তবে রাজনৈতিক জাগরণ শুধু নয়, সাংস্কৃতিক এবং সামাজিক জাগরণও ছিল অসামান্য। 52-র পরই বাঙালির হাজার বছর ধরে তৈরি কৃষ্টি আর ঐতিহ্যের দিকে গভীরভাবে মনোনিবেশ করেন। এ সময়ের লেখকদের মধ্যেও আসে ধর্মনিরপেক্ষতা বোধ। ভাষা আন্দোলন আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চায় একটি বাকফেরা গুণগত পরিবর্তন ঘটালো, এবং ঘটালো রাজনৈতিক ক্ষেত্রেও। 52 সালের আগস্ট মাসে কুমিল্লায় সাহিত্য সংস্কৃতি সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের চরিত্রও ছিল পুরোপুরি জাতীয়তাবাদী এবং প্রগতিবাদী, সেই সঙ্গে লোক সংস্কৃতিবাদী। সমাজ এবং রাষ্ট্রের নির্মাণ কলা যেন 21-এর চেতনা ধারণ করেই সৃষ্টি হয়। যে সূত্র 52 এবং 71-কে বেঁধেছে, তা যেন সুখী সমৃদ্ধময় বাংলাদেশকে একই সূত্রে গাঁথতে পারে, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হোক।
এটাই আজকে আমাদের অভিন্ন দাবি। সব বাঙালি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার আমরা স্বীকৃতি চাই। এই ভাষায় আমরা 32 কোটি বাঙালি কথা বলি। ভারতের মাটিতে বাংলাদেশি কোনো জঙ্গি বা সন্ত্রাসীর অবস্থান ও তৎপরতার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক কে শর্মা। 44তম মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে যৌথ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। এদিকে এখতিয়ার না থাকার কারণ দেখিয়ে গত সম্মেলনে নেয়া সীমান্ত হত্যার যৌথ তদন্তের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। অভিযোগ রয়েছে গুলশানের হোলি আর্টিজানে হামলার অস্ত্র ও রসদের সরবরাহ এসেছিল সীমান্তের অপর পাশে ভারতের মাটিতে অবস্থান করা জঙ্গিদের কাছ থেকে। এছাড়াও গোয়েন্দারা আরও অনেক ঘটনায় ভারতের মাটিতে জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থানের খবর দিয়েছেন। দুই মহাপরিচালকের যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বিএসএফ এর মহাপরিচালক কে শর্মা তথ্য পাওয়া মাত্র জঙ্গি ও সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানোর কথা জানান। অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, terrorists which are planning to harm Bangladesh on our territory, we will immediately take action. I promise that their hideouts, their places will be immediately raided. মহাপরিচালক পর্যায়ের 43তম সম্মেলনে সীমান্ত হত্যার তদন্ত বিজিবি ও বিএসএফ যৌথভাবে করবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বছর না ঘুরতেই সে অবস্থান থেকে সরে এলো বিজিবি ও বিএসএফ। জানা গেছে ভারতের আপত্তির কারণ, তবে বিজিবি মহাপরিচালক বলছেন তদন্তের এখতিয়ার না থাকার কথা। পাশাপাশি জানালেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে আপনার মৃত্যুর ঘটনা 0 লেভেলে চলে আসবে, তারা কমিটেড এবং আমরাও এ ব্যাপারে কমিটেড। যে সমস্ত জায়গাগুলোতে চোর চালানো হয়, যে সমস্ত জায়গাতে গরু স্মাগলিং হয় বা যে সমস্ত জায়গাগুলো খারাপ, সেটা সম্পর্কে একটা ম্যাপিং করা হবে। এই নতুন আমরা নিয়েছি। অল অথরিটি ইজ নট গিভেন, বিএসএফ লাইক অলসো বিজিবি authority vested with the police, so that's why they don't have the authority to investigate and neither we don't have the authority to investigate. এছাড়া 44তম সম্মেলনে মাদক, অস্ত্র ও গরু চোরাচালান প্রতিরোধ সহ আরো বেশ কটি বিষয়ে একসাথে কাজ করতে দুই মহাপরিচালক সম্মতি প্রকাশ করেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরো থাকছে যথাযোগ্য মর্যাদায় প্রবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। প্রথমবারের মতো দিবসটি পালন করল জাতিসংঘ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ব্লগার রাজীব হত্যার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানা ও তার সহযোগী মোহাম্মদ আশরাফুলকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের দায়ের করা অপর এক মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে এই আদেশ দেন বিচারক। সোমবার রাজধানীর উত্তরা থেকে রানা ও তার সহযোগী আশরাফকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি ইউনিট। উল্লেখ্য, 2013 সালের 15 ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় ব্লগার রাজীব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। সেই মামলায় রানাসহ 2 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। তখন সে পলাতক ছিল। সন্ত্রাস বিরোধী আইনের রিমান্ড চেয়েছে। সন্ত্রাস বিরোধী কার্যকলাপের সাথে জড়িত আছে কিনা এই বিষয়ে পুলিশ রিমান্ড তাদের বক্তব্য বলেছে। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড চেয়েছিল, সেখানে 5 দিন মঞ্জুর করেছে। এখন আদালতের আদেশ মেনেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছে। গাইবান্ধায় সাংসদ লিটন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ। বিকেলে বগুড়া শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত 6 দিন ধরে বগুড়া জেলা শহরের রহমাননগর এলাকার বাসার সামনে অবস্থান নেয় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। একই সাথে বাসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। আজ বিকেল 5টার দিকে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তাকে আটক করে রাত 9:30টার দিকে গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। গত 31 ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কোনো প্রশ্ন হবে না। কয়েকজনকে গ্রেপ্তার করেছি ইতিমধ্যে। তাদের কাছে দেওয়ার তথ্য মতে আমরা
বেশ কিছু অভিযান করেছি। ইতিমধ্যে সেই আসামিগুলো আমাদের কাছে স্বীকারোক্তি কিছু বলেছে, আর বাকিটা কোর্টে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, তারা সেখানে বলছে। কর্নেল কাদের কে এমপি লিটন হত্যা মামলার অভিযোগে আটক করা হয়েছে, জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এদিকে সাংসদ লিটন হত্যায় জড়িত থাকার ঘটনায় আটক 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফের আদালতে এই জবানবন্দি নেওয়া হয়। এর আগে তাদের জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আটক 3 জন। গতকাল গাইবান্ধা থেকে শাহিন, মেহেদী ও হান্নানকে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক করে পুলিশ। সাংসদ লিটনের বোনের বাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় 25 জনকে আসামি করে মামলাও করা হয়েছে। লিটনের বড় বোন আফরোজা বাড়ির অভিযোগ, সকালে সুন্দরগঞ্জ শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় GW ডিগ্রি কলেজের সামনে তার গাড়িতে হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন যুবক গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ির চালককে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। দুপুরে বালুখালীতে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে তাদের মতামত জানতে চান। আরও 2 দিন কক্সবাজারের অবস্থান করে রোহিঙ্গাদের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি। মূলত মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হয়েছে তা জানতে গতকাল 4 দিনের সফরে বাংলাদেশে আসেন ইয়াং লি। এর আগে 12 দিন মিয়ানমার সফর করেছেন জাতিসংঘের এই বিশেষ দূত। এবার প্রবাসের কয়েকটি খবর। দেশের পাশাপাশি প্রবাসেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাঙালিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টি মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলো রিপোর্ট। মাতৃভাষার চেতনা বুকে ধারণ করে প্রবাসী বাঙালিরাও উদযাপন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করে প্রবাসের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক। জাতিসংঘ বাংলাদেশ মিশনে দিবসটি পালনে আলোচনা সভার আয়োজন ছাড়াও অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়ার কর্মসূচি পালন করা হয়। এছাড়া উডসাইডের গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক এবং কুইন্স প্যালেসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব বয়সী মানুষ। এখন বাংলা বলছি আমরা আর পাকিস্তানি বলছি না। নতুন প্রজন্ম বুকে ধারণ করে বাঙালির আত্মগৌরবের সংস্কৃতি আর সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ একমাত্র দেশ যে বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছে। আমরা আমেরিকা যদিও, তবুও বাংলাদেশের সেই বাংলা ভাষাটা আমরা ভুলতে পারি না। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে বাণীটি আছে, যে সকলের ভাষার প্রতি আমরা আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানো এবং সকলের মধ্যে বিশেষ করে যে সকল ভাষা হারিয়ে যাচ্ছে সেই ভাষাগুলোকে কিভাবে আরো ভালো করে সংরক্ষণ করা যায় এই বিষয়টি আমরা তুলে ধরব। জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজনে আবেগাপ্লুত প্রবাসীরা। জাতিসংঘে যে এটা প্রথম পালিত হচ্ছে তার মানে হলো এটা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে যাচ্ছে আমাদের ভাষাটা। আমাদের বাংলা ভাষাকে মানে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতিটা দিয়েছে জাতিসংঘ এই মানে স্বীকৃতিটা দেবে, এই আনন্দে আমি অভিভূত হয়ে আমি এই সময় টিভির সামনে আমার অভিব্যক্তিটা ব্যক্ত করলাম। প্রবাসের প্রায় শতাধিক সংগঠন 21-এর প্রথম প্রহরে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাস ও প্রবাসীদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের পার্ক সার্কাসের 7 রাস্তার মোড় থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির আয়োজন করা হয়। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বহু মানুষ খালি পায়ে মিছিলে অংশ নেয়। এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এ সময় ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অস্থায়ী স্মৃতিসৌধে হাই কমিশনের কর্মকর্তারা ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কানাডার মন্ট্রিয়েলে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। সোমবার রাত 9টা থেকে 1টা পর্যন্ত প্রচণ্ড শীতকে উপেক্ষা করে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। এছাড়া অটোয়া, টরেন্টো, ভ্যাঙ্কুভার শহরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন প্রবাসীরা। বাংলাদেশে অফিস আদালত সহ সর্বত্র বাংলা ভাষা চালুর আহ্বান জানিয়ে ইতালির রোমে উদযাপন করা হয়েছে ওমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভিল্লা গার্দিয়ানি পার্কে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বাংলাদেশে শ্রীলঙ্কা সফরের খবর। বড় কোনো চমক ছাড়াই 2 ম্যাচ টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। চলমান বিসিএলে জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছু ক্রিকেটার ভালো পারফর্ম করায় গুঞ্জন ছিল শ্রীলঙ্কা সফরের দলে দেখা যেতে পারে তাদের। তবে লঙ্কানদের বিপক্ষে টেস্টের জন্য বড় কোনো পরিবর্তন ছাড়াই দল দিয়েছে বিসিবি। অনেকটা অনুমিতভাবেই বাদ পড়েছেন ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। ভারতের বিপক্ষে টেস্ট দলে না থাকলেও বিসিএল ও জাতীয় লিগের পারফরমেন্স দিয়ে আবারও ফিরেছেন রুবেল হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। দলের বাকি সদস্যরা হলেন মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মমিনুল, সৌম্য, সাব্বির, মিরাজ, লিটন, মোসাদ্দেক, তাইজুল, তাসকিন, রাব্বি এবং শুভাশিস। আগামী 7 মার্চ গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। হয়তো ওখানে ঘাসের উইকেট থাকতে পারে, ওরা একটু স্পোর্টিং ট্র্যাক দিলে 3টে সিমার নিয়ে খেলতে হতে পারে। তো আপনি এখান থেকে বসে আপনি বলতে পারবেন না যে আমরা কোন ধরনের উইকেট পাচ্ছি ওখানে। 5টা সিম বোলার নেওয়ার আরেকটা কারণ আছে, যুক্তি আছে এখানে। আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে। শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু আমাদের এখান থেকে অনেক হিউমিড। আমাদের পেস বোলারদের কিন্তু অ্যাবিলিটি অনেক কম আছে এক নাগারে অনেক ওভার বোলিং করা। তো এই হিসাবে প্র্যাকটিস ম্যাচের পরে ফিটনেসে কার কতটুকু পজিশন কেমন থাকে ওই চিন্তা করে কিন্তু আবার ফার্স্ট টেস্ট খেলার পরে সেকেন্ড টেস্টে ওই 2টা বোলারকে আপনি খেলাতে পারবেন কিনা এটাও মাথায় রাখতে হবে। রোল বল বিশ্বকাপের খবর। রোল বলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আজ কোয়ার্টার ফাইনালে নেপাল পুরুষ দলকে 6-3 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে হিমালয় কন্যা নেপাল। ফলস্বরূপ প্রথমার্ধে 4-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ব্যর্থ চেষ্টা চালায় নেপাল। বাংলাদেশের জালে 3 গোল করলেও বিপরীতে হজম করে 2 গোল। ফলে 6-3 গোলের প্রত্যাশিত জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দলের হয়ে হৃদয় 3টি, সোহাগ 2টি এবং আরফাত করেন 1টি গোল। এর আগে প্রি কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে 12-1 গোলে বিধ্বস্ত করেছিল কোচ মাসুম আহমেদের শিষ্যরা। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে চরম অব্যবস্থাপনা। নারী অ্যাথলেটদের আবাসিক ক্যাম্পের জন্য মহিলা ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠা করা হলেও চলমান রোল বল বিশ্বকাপ উপলক্ষে সেখানে রাখা হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা পুরুষ খেলোয়াড়দেরও। এমন অব্যবস্থাপনার ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে তারা দোষটা পাচ্ছেন একে অন্যের উপর। এটি কোনো 5 তারকা হোটেল কিংবা নাটক সিনেমার দৃশ্য নয়।
এটি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভেতরকার দৃশ্য, যেখানে শুধু মেয়েদের থাকার কথা থাকলেও সেখানে সরেজমিনে দেখা গেল ভিন্ন চিত্র। ভিনদেশি পুরুষদের সাথে দেখা মিলল দুই নারীর। এমন দৃশ্যে যে কারোরই চোখ কপালে উঠতে পারে। সময় টিভির ক্যামেরা দেখে এই দুই নারী সেখান থেকে সরে গেলেও বেশি দূর আবার যাননি, ঘুরে ফিরে তাদের আশেপাশেই থাকছেন। নারী অ্যাথলেটদের আবাসিকভাবে রেখে বিভিন্ন সময়ে ক্যাম্পের প্রয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করা হয় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। কিন্তু চলমান রোল বল বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আসা শুধু নারীরাই নয়, পুরুষদেরও রাখা হয়েছে এই কমপ্লেক্সে। যদিও প্রথমে নাকি শুধু নারীদেরই রাখার কথা ছিল এখানে। এখানে আসার পরে কনফার্ম হয়েছে যে মেয়ে আসতেছে না, তখন আর ট্রান্সফার করা সম্ভব হয়নি। যখন জানছে কর্তৃপক্ষের সাথে সাথে যে মেয়ে পক্ষ আসছে না, তখন ওদের অ্যাকোমোডেশন ইয়ে করে চেঞ্জ করছে। আমরাও জানতাম প্রথম থেকে যে এখানে মেয়েরা থাকবে, কিন্তু পরে ছেলেরা যে আসছে সেই ব্যাপারটা আসলে আমরা কনফার্ম না। কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেল এ ব্যাপারে নাকি কিছুই জানেন না তিনি। যদিও 17 ফেব্রুয়ারি থেকে এখানেই থাকছে 5টি দেশের পুরুষ খেলোয়াড়। ছেলে মেয়ে কারা থাকবে সেটা তো আর এটা ওইরকম এভাবে সিদ্ধান্ত করা হয়নি। আমরা জানি যে প্রথমে জানতাম যে মেয়ে এখানে সব থাকবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখানে ছেলেরা আছে, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এসে গেছে। এটা তো আর আমাদের উপরের লেভেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এখানে আমার কিছু করার ছিল না। ডানাপার সাথে কথা বলেন, সাধারণ সম্পাদক। মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা ঢাকার বাইরে থাকায় মুঠোফোনে কথা হয় তার সাথে। এমন অব্যবস্থাপনার ব্যাপারে জানতে চাইলে তিনি দোষ চাপালেন জাতীয় ক্রীড়া পরিষদের উপর। আমরা জানি না, আমরা তো কমিটিতে চাই, আমাদের সাথে আলাপ আলোচনাও করিনি। আমি অবাক বিস্মিত হয়েছি ব্যাপারটা। আমরা সমস্ত খেলাধুলা চালাই, এটা দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ। আমাকে বলা হয়েছিল আমি কমিটিতে আছি, কিন্তু আমি কোনো কাগজপত্র পাইনি, কোনো কিছুই জানি না। আমার সেই কমিটির কোনো মিটিংও আমাকে ডাকা হয়। যারা ছিল দায়িত্ব আছে তারা আলাপ করলো কিভাবে? 45 বছরে কোনো হয়নি। দুপক্ষের দোষাদোষিতে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ক্ষেত্রে এর দায়ভার কে নেবে, এমন প্রশ্ন সবার মনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর 2:30টার পর শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি পুলিশ। দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। মাতৃভাষার মর্যাদা বাড়াতে কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি। আওয়ামী লীগ সরকারের শুরু করা মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করে দিয়েছিল তারা, মন্তব্য প্রধানমন্ত্রীর। আদালতের সব রায় বাংলায় লেখার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন প্রধান বিচারপতি। এতদিন ধরে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ। এবং ভারতের মাটিতে বাংলাদেশি জঙ্গি বা সন্ত্রাসীর অবস্থান টের পেলেই অভিযান চালাবে বিএসএফ। ঢাকায় শেষ হলো দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।